আমার সাথে অফিস শেষে একসাথে যাবে। আমি আশেপাশে তাকালাম। সবাই উল্টো আমার দিকেই তাকিয়ে আছে, এমনভাবে তাকাচ্ছে যেন আমি কোনো ভুল করেছি আর কেউ আমাকে শাস্তি দিয়েছে। এরা আমার দিকে তাকিয়ে মজা নিচ্ছে। আমি আর চোখে সবার দিকে তাকালাম। সবাই চোখ গোল করে চেয়ে আছে। আমি মাথা নিচু করে নিলাম। সামনে দাঁড়িয়ে থাকা শ্রাবণী আবারও বলে ওঠে, কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি অবাক হই। মেয়েটার হয়েছে কি, একেবারে তুমি করে বলছে আমাকে, তাও আবার সবার সামনে। এটা ঠিক মেনে নিতে পারছি না আমি। কেমন যেন হজম করতে একটু কষ্ট হচ্ছে। অফিস ছুটির শেষে আমার সাথে যাবে তুমি, মনে থাকে যেন। জীব আচ্ছা। শ্রাবণী গম্ভীর গলায় কথাটা বলে নিজের কেবিনে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকালাম। তারপর পিছনে সবার দিকে তাকিয়ে প্রায় দৌড়ে নিজের ডেস্কে এসে বসে চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করলাম। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, অফিসের বসের মেয়ে। বস না থাকায় এখন তিনি অফিসের বস। কারোর সাথে তেমন কথা বলে না, সবসময় গম্ভীর হয়ে কেউ সামান্য ভুল করলে বকাঝকা দিতে শুরু করে। কিন্তু আজ হঠাৎ আমাকে তুমি করে বলার কারণ, তার ওপর ওনার গাড়িতে করে যাওয়াটা অফিসের সবার মতো আমিও মেনে নিতে পারছি না। তানভীর, কি করছো? আমি কেসে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখি শ্রাবণী আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি বসা থেকে উঠে দাঁড়াতেই বলে, বসে থাকো, কি করছিলে সেটা বলো। না মানে ম্যাম, আসলে আপনি আমাকে তুমি করে বলছেন, তাই সেটা নিয়ে ভাবছিলাম। তা কি ভাবছিলে? আমি আবার অফিসের সবার দিকে তাকালাম। সবাই কৌতূহলী হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে নীরব একই ভাষা। সবাই গম্ভীর। ম্যাম আজ তানভীরের সাথে এত কিসের কথা বলছে হেসে হেসে। আমি বড় একটি ঢোক গিললাম। মেয়েটার আসলে কিছু হয়েছে, না হলে কেউ এমনভাবে কথা বলে, তাও আমার মতো সাধারণ একজন স্টাফের সাথে। কি ভাবছো এত? এই নাও, এই ফাইলটা দেখে দাও, আর দেখা শেষে আমার কেবিনে আসবে। হুম। শ্রাবণী ম্যাম ফাইল টেবিলে রেখে চলে যায়। আমি অবাক হয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। মেয়েটার কোকড়ানো চুল, ঘন কালো লম্বা কেশে ওনাকে আমার পদ্মালতার মতো মনে হয়। চোখ দুটো চিকন, সামনের দাঁত একটু বাঁকানো, আর এ কারণেই যখন উনি কোনো কারণে হাসেন তখন হাবার মতো তাকিয়ে থাকি। মেয়েটা জানে না আমি ওর দিকে তাকিয়ে থাকি। যদি জানতো তাহলে কবেই আমাকে অফিস থেকে বের করে দিত। আমি চেয়ারে বসে ফাইলটা চেক করলাম। বুকটা ধক করে ওঠে আমার। এটা পুরনো ফাইল, অনেক আগেই সব কিছু দেখা হয়ে গেছে। নিজেই আমি চেক করেছি। তাহলে কেন উনি পুরনো ফাইল আমার কাছে নিয়ে আসলেন? তবে কি আমার সাথে কথা বলার একটা রাস্তা ছিল? না না, এটা হতে পারে না। আমি ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ভিতরে আসতে পারি? উনি মুচকি হেসে ইশারায় ডাকলেন। আমি টেবিলের সামনে দাঁড়াতে বলল, বসো। আমি ম্যামের মতিগতি কিছুই বুঝতে পারছি না। হয়েছেটা কি ওনার? কেমন আছো তানভীর? আমি চুপচাপ বসে রইলাম। মেয়েটা নির্ঘাত নেশা করে এসেছে, তা না হলে এমন করবে কেন? এই তো মাস দুই আগের কথা। আজাদ স্যারের বাসায় শ্রাবণী ম্যামের বার্থডে পার্টির অনুষ্ঠান ছিল। উনি অফিসে অনেক আগেই জয়েন করে। সবার সাথে ঝাড়ি দিয়ে ছাড়া কথা বলে না। কোনো একটু কাজে কেউ ভুল করলে সেটার ফল যে তার কপালে খারাপ হয় সেটা আর বলার বাইরে থাকে না। কেমন যেন খিটখিটে মেজাজের উনি। আমার কয়েকদিন জ্বর থাকায় 2 দিন অফিসে আসতে পারিনি। যেদিন অফিসে আসি সেদিন এসে দেখি আমার কেবিনে এক গাদা ফাইল পড়ে আছে। আমি একটু চিৎকার দিয়ে কেরানি ভাইকে বলি, এত ফাইল কেন এখানে? আমি এত ফাইল দেখতে পারবো না, তুমি নিয়ে যাও। কে রাখছে এখানে? আমার কথা শুনে ম্যাম তাড়াতাড়ি আমার ডেস্কের সামনে আসে। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি রেখেছি। কেন, কোনো সমস্যা আপনার? আজ ছুটি দেওয়া হয়েছিল একদিনের, আপনি 2 দিন পর এসেছেন। শাস্তির স্বরূপ আপনার অনেক কাজ একাই করতে হবে, আন্ডারস্ট্যান্ড? জ্বর তখনও কাটেনি। এমন কথা শুনে মেজাজটা গেল বিগড়ে। ওনার খুব কাছে যেয়ে চোখে চোখ রেখে বললাম, দেখুন, আমি আপনার সব অনুমতি পালন করতে পারবো না। নিজেকে কী ভাবেন? মহারানী? আর আমরা আপনার চাকর? যখন যা খুশি কাজ চাপিয়ে দেবেন? সবসময় দেখেছি আপনার মেজাজ গরম থাকে। যেদিন হয়েছিলেন সেদিন কি আপনার গালে গরম পানি দেওয়া হয়েছিল? এমন কেন আপনি? সবার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন না? দেখতে সুন্দরী, কিন্তু
ভাব দেখে মনে হয় বয়স্ক বুড়ি। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেদিন আমি ক্রাশ খেয়েছি। ভেবেছিলাম আপনি যেমন দেখতে হবেন তেমনি আপনার কথা বলাটাও সুন্দর হবে। সবসময় আপনাকে লুকিয়ে দেখি আমি। ভালো লাগে আপনার রাগ, আপনার হাসি। ওই হাসছেন কবে ঠিক মনেও তো পড়ে না। আপনি বস হিসেবে একটা বোরিং। আচ্ছা, মনে করেন আপনাকে আমি বিয়ে করলাম, বিয়ের পরের দিনও কি আপনি আমার সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলবেন? শুনুন, আপনাকে কে বিয়ে করবে? এরকম মেজাজে ঝগড়াটে মেয়ে সবাই ভয় পায়, বুঝছেন? নিজেকে ঠিক করুন, একটু ভালোবেসে মিষ্টি করে কথা বলুন। সবাই আপনাকে পিছনে ভয় পায়, কথা বলতে চায় না। আপনাকে অনেক কিছুই বলে। আশা করি মেজাজটা নরম করে কথা বলবেন। আন্ডারস্ট্যান্ড? আর জানি আমার এখন চাকরি থাকবে না, তাই এই যে ধরেন আপনার ফাইল আর অফিস ল্যাপটপ। কথাগুলো বলে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি অফিসের সবার দিকে তাকালাম। সবাই হা হয়ে এলিয়েন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর দাঁড়াইনি, সব কিছু রেখে অফিস থেকে বের হয়ে আসি। এরপর কয়েকদিন আবার জ্বরে পড়ে বিছানায় মায়ের সেবা খেয়ে যেদিন সুস্থ হই, সেদিন দেখি অফিসের পিয়ন আমাদের বাড়িতে এসে বসে আছে। স্যার, ম্যাম আপনার উপর রেগে আছে। অফিসে কেন যাচ্ছেন না? কালকে যেতে বলেছে। কদিন আপনার শরীর খারাপ বলে আসেনি। উনি চলে যায়, আমি তখনও অবাক হই। এমন কিছু পর্যায়ে উনি আমাকে অফিসে যেতে বলবেন সেটা একদমই ভাবনার বাইরে ছিল। এরপর অফিসে আসি, কিন্তু ম্যামের সাথে কখনো কথা হয় না আমার। তিনিও আমার সাথে কথা বলতো না। এরপর একদিন ওনার বার্থডে পার্টিতে ইনভাইট পাই। সবাই মজা করছে, আমি কেবল বসে বসে শ্রাবণীর দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে ওই দিন আরও বেশি সুন্দর লাগে। অফিস স্যুট প্যান্ট ছাড়া মেয়েটাকে এভাবে শাড়ি পরা দেখব কখনো ভাবিনি। একদম বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল। হাসি হাসি মুখ যেন মনের কোথায় যেন দামামা বাজিয়ে চলছিল। সবার সাথে কত কথা বলছে। জানি না নিজের কি হলো আমার। নিজেকে পুরোপুরি কন্ট্রোলহীন করে ফেলেছি। বসা থেকে উঠে দাঁড়াই। হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আমি দৌড়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। সবাই আলো আসার অপেক্ষাতে হইচই ফেলে দিয়েছে। জানি না কি হলো। ওর পাশে গিয়ে ওর গাল ধরে ঠোঁটে চুমু খেলাম। আর কপাল খারাপ হলে যা হয়, ঠিক সে সময়ই কারেন্ট চলে আসে। ভাগ্যিস কেউ দেখেনি। তবে শ্রাবণী আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আমি আর দাঁড়াইনি, সোজা পার্টি থেকে পালিয়ে আসি। পেছনে তাকানোর কোনো সাহস হয়নি আমার। তার ঠিক সপ্তাহখানিক পর নিজ থেকেই অফিসে আসি। সব কিছু স্বাভাবিকই চলছিল। আমি আর চোখে তাকালে দেখতাম শ্রাবণী ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমি আর তাকাতাম না। মজার ব্যাপার হলো, উনি আমার কাছে কোনো কাজের ফাইল বা কাজের কথাও বলেনি। আমি খালি আসতাম আর নিজের ডেস্কে বসে থাকতাম। সুযোগ পেলে শ্রাবণের দিকে তাকিয়ে থাকতাম। তবে আমার থেকে উনি বেশি আমার দিকে তাকিয়ে থাকতো। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আজকে হুট করেই সবার সামনে এসে আমাকে বলে, আমার সাথে অফিস শেষে একসাথে যাবে। ওই চুপ কেন? কি ভাবছো? কেমন আছো সেটা জানতে চেয়েছি। আমি চমকে উঠি। আবার একটু ঝাড়ির বর্ষণ আমার কানে প্রবাহমান হয়ে গেল। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এটা ঝাড়ি নয়, অন্য কিছুর আহ্বান। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। মিনমিনে গলায় বললাম, মানে ম্যাম, সরি। সরি কিসের জন্য? সেদিন ঘটনাগুলোর জন্য সরি। আপনি না চাইলে আমি অফিসে আসবো না। তবুও প্লিজ এভাবে মিষ্টি করে বলবেন না। ভয় করছে। মনে হচ্ছে ঝড় আসার আগে চারদিক নীরবতা বহন করছে। ম্যাম হাসল। ভেবেছিলাম হয়তো ঝাড়ি দেবে, কিন্তু না। আমি আর সেখানে থাকলাম না। পালিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। অফিস শেষ হলো। বুকের টিপটিপ শব্দ যেন বেড়েই চলছে। কয়েকজন এসে বলেও গিয়েছে, অল দ্য বেস্ট তানভি সাহেব। আমি ওনাদের কথা আগামাথা বুঝতে পারিনি। সবাই বের হয়েছে। আমি ব্যাগ গুছিয়ে কোনো দিকে না তাকিয়ে অফিস থেকে বের হলাম। হুট করেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মেজাজটা গেল খারাপ হয়ে। বৃষ্টির জন্য রিক্সাটাও পাবো না। আমি চাইছি না ম্যামের সাথে আমার দেখা হোক। অফিসের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এপাশ ওপাশ তাকাতেই কালো রঙের গাড়ি আমার সামনে এসে থামে। বুকটা আবারও কেঁপে ওঠে আমার। ভিতরে আসো। ঠিক আছে ম্যাম, আমি চলে যেতে পারবো। ওই, তোমাকে না আসতে বলেছি আমি? ম্যাম, রিক্সাতে চলে যাব আমি।
আচ্ছা, ড্রাইভার আপনি গাড়ি নিয়ে চলে যান, সামনে থেকে রিক্সা পাঠিয়ে দিবেন একটা। কথাটা বলেই উনি গাড়ি থেকে নেমে গেল। আমি হাবার মতো তাকিয়ে আছি। গায়ে অফিস স্যুট নেই, জলপাই রঙের শাড়ি পরে আছে ও। কখন শাড়ি পরলেন বুঝতেই পারিনি। বুকটা আবারও ধক করে উঠল। কেমন যেন অস্বস্তি লাগছে আমার। ম্যাম আমার খুব কাছে এসে পাশে দাঁড়িয়েছে। তোমার সাথে আজ বৃষ্টির মধ্যে রিক্সাতে ভিজবো। মানে? কানে কি কম শোনো? না মানে ম্যাম, আপনি আমার সাথে। রিক্সা এসে সামনে দাঁড়িয়েছে। উনি আগে উঠলেন। আমি উপায় না পেয়ে উঠে গেলাম। যথেষ্ট দূরত্ব রেখে বসার চেষ্টা করছি, কিন্তু রিক্সাতে কি আর দূরত্ব রাখা যায়? শ্রাবণী আরও কাছে এসে বসলো। আমি কিছু বলতে যাব, তখন উনি বললেন, তানভীর, আমার মা নেই, আমার বাবাই সব। ছোট থেকে মায়ের আদর পাইনি। বাবা থাকতো অফিসের কাছে ব্যস্ত। বুঝিয়ে আদর করে কেউ আমাকে কখনো কিছু বলেনি। নিজের মতো করে চলেছি, যেটা ইচ্ছে হয়েছে করেছি। একা থাকি সব সময়, তাই হয়তো এই থাকার কারণে আমার মেজাজটা এরকম হয়ে গেছে। আমাকে কেউ কখনো কোনোদিন শাসনও করেনি। যেদিন তুমি আমাকে বকা দিয়েছিলে, প্রথমে অনেকটাই শকড হয়েছিলাম, কিন্তু পরে কেন জানি না বেশ মজাই লাগছিল। এরপর তুমি যখন বললে আমি দেখতে সুন্দর কিন্তু মেজাজ এমন গরম, আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমার ক্রাশ, সেদিন কেন জানি না তোমার কথাই ভেবেছি পুরো অফিস সময়। জানো, সেদিন আমি কারোর সাথে কোনো কথা বলিনি। তোমার চিন্তা মাথা থেকেই বের করতে পারছিলাম না আমি। এরপর তুমি আসা বন্ধ করে দিয়েছিলে। তুমি আসলে অনেক দিন পর। তোমাকে আমি রোজ লুকিয়েই দেখতাম, কিন্তু তুমি আমার দিকে তাকাতেই না। তোমাকে পার্টিতে ইনভাইট করা হলো, তুমি আসলে। সবার সাথে হেসে হেসে কথা বলেছি, যেন তুমি আমার দিকে তাকিয়ে থাকতে পারো, কিন্তু তুমি তাকাচ্ছিলেই না। আর তখনই তোমার কি হলো? এত সাহস কোথা থেকে পেয়েছিলে? সরাসরি ঠোঁটে চুমু দিয়ে বসলে। ফাজিল ছেলে। ভাগ্যিস কারেন্ট আসা যাওয়ার কারণে কেউ ব্যাপারটা খেয়াল করেনি। ধীরে ধীরে তোমার প্রতি টান বেড়ে যেতে থাকে আমার। একসময় তোমাকে ভালোবেসে ফেলি। চেয়েছিলাম তোমাকে বকা দিতে, কিন্তু পারিনি। আমি কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছি। সবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলি না। দেখো, আমি কোনো লেখক নই, তোমাকে ভালোবাসি এটা গুছিয়ে বলতে পারবো না। আমার ভালোবাসা যদি আমি নিজেই না বলি তো কে বলবে? আন্ডারস্ট্যান্ড? কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। বৃষ্টির ফোঁটা হুট করে জোরে পড়তে লাগলো। শ্রাবণী রিকশার হুড তুলে দিয়ে ঢেকে নিল। আমি রাস্তার আশেপাশে তাকালাম, তেমন কেউ নেই। সবাই বৃষ্টি থেকে বাঁচতে মাথা গোজার স্থানে দাঁড়িয়ে আছে। শ্রাবণীর দিকে তাকালাম, সে সামনের দিকে মলিন মুখে চেয়ে আছে, হয়তো আমি কিছু বলছি না বলে। আমি ওর বাম হাতটা ধরলাম, সে কেঁপে উঠেছে। আমি একটু হাসি দিয়ে বললাম, রিকশা মামা থামো এখানে। কেন? নামো তো আগে। হুম। সে রিকশা থেকে নামে, তখনও ওর হাত ধরে আছি আমি। রিকশা চলে গেল। আমি শ্রাবণীর হাত ধরে আইসক্রিমের দোকানের সামনে নিয়ে আসলাম। মামা একটা বড় কোন আইসক্রিম দেন তো। আইসক্রিম নিয়ে ওর হাত ধরে হাঁটা শুরু করলাম। বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। শ্রাবণী কোনো কথা বলছে না। আমি ওর দিকে তাকালাম, সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিছু দূর হাঁটার পর থেমে গেলাম। কি হলো? তোমার সাথে হাঁটতে বেশ লাগছে। কিছু বললাম না। ল্যাম্পপোস্টের আলোর নিচে দাঁড়িয়ে মেন রাস্তার একদম মাঝখানে ওর সামনে হাঁটু মুড়ে বসলাম। হাতে থাকা কোন আইসক্রিমটা সামনে বাড়িয়ে বললাম, ভালোবাসা হয় মনের অনুভূতি দিয়ে। ভালোবাসা হলো একটা মায়া, একটা টানের সংমিশ্রণ। তোমাকে নিয়ে কবিতা রচনা করতে পারবো না আমি, তবে তোমাকে নিয়ে আমি কবিতায় ভালোবাসার রংধনু ছড়াতে পারবো। তোমাকে আমি চাঁদ এনে দিতে পারবো না কখনো, তবে তোমার জন্য তোমার হাতে হাত রেখে, তোমার কোলে মাথা রেখে চাঁদের আলোয় জ্যোৎস্না বিলাস করতে পারবো। তোমার জন্য নিঃস্ব হব, ভস্য হব ভালোবাসার নীড়ে। তোমার কাছে কিছুই চাওয়ার নেই, কেবল রাগ অভিমান ঝাড়ি আদর ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমাকে বলছি না ভালোবেসে আমার জন্য সব কিছু করো, বলছি একটু ভালোবেসে পাশে থেকে বলবে, আমি আছি তো তোমার সাথে। কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কখনো যাব না। ভালোবাসি শ্রাবণী। ও কোনো কথা বলল না, তবে ওর চোখে মুখে বিস্ময়কর আর কান্নার প্রত্যাবর্তন আমি ঠিকই টের পেয়েছি। হয়তো সে ভাবছে আইসক্রিম দিয়ে কেউ প্রপোজ করে নাকি, কিন্তু সে কিছুই বলছে না। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম।
সে আমাকে জড়িয়ে ধরল। কেমন একটা অকল্পনীয় অনুভূতি আর কম্পন যেন আমার শরীরকে কাঁপিয়ে দিচ্ছে। ঝুম বৃষ্টিতে প্রেয়সী আজ আমার বুকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।